ভেরিকোজ ভেনটা একটা ক্রনিক প্রবলেম। এটা অনেক দিন ধরে থাকে, শিরার ফোলা ভাবটা অনেক দিন ধরে আমরা বুঝতে পারি এবং গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। ভেরিকোজ ভেন সেরে যাওয়ার ক্ষেত্রে স্মোকিংটা কিন্তু বিশেষ বাধা সাধন করে। একটা 15 মিনিটের ব্রিস্ক ওয়াক ক্যান চেঞ্জ ইউর টোটাল মেন্টাল হেলথ। নমস্কার, আমি ডক্টর সৌরভ চক্রবর্তী, এন্ডোভাস্কুলার সার্জন অ্যান্ড ভেরিকোজ ভেন স্পেশালিস্ট, অ্যাভিস হসপিটাল, কলকাতা। আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগে যে ভেরিকোজ ভেনটা গরমের সময় বেড়ে যায় কিনা বা তার সিমটমগুলো গরমের সময় বেশি প্রকাশ পায় কিনা। গরমের সময় আমাদের স্কিনের ভেতর ইরিটেশনটা অনেক বেড়ে যায়। ভেরিকোজ ভেনের যে জ্বালাভাবটা বা সেখান থেকে স্কিন ইরিটেশন, স্কিন বার্নিং সেন্সেশন, ঘা, এইগুলো ভেরিকোজ ভেনের গরমের সময় অনেক বেশি এফেক্ট করতে শুরু করে। অনেক সময় ঘাম জমে গিয়ে সেখান থেকে ইনফেকশন হয়, সেখান থেকে ব্যথা বা সেলুলাইটিস জাতীয় সমস্যা তৈরি হতে পারে। তো ভেরিকোজ ভেনের প্রবলেমগুলো গরমের সময় বেড়ে যায়। ভেরিকোজ ভেনের প্রগনোসিসটা বা ভেরিকোজ ভেনের ডেপটা বা ক্ষতিটা কতটা বাড়তে পারে বা চিকিৎসার পর সেটা কতটা উন্নতি পাবে, সেটা মানুষের বডি ওয়েট বা বডি মাস ইন্ডেক্স বিএমআইয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিএমআই যাদের 28 থেকে 30-এর বেশি হয় তাদের ক্ষেত্রে রোগের ফিরে আসার প্রবণতা বেশি থাকে। অতএব আমাদের বডি ওয়েট হাইট অনুযায়ী যে রেশিও হবে বিএমআই, সেটাকে আমাদেরকে 28-এর মধ্যে রাখতে হবে। 110 বা তার বেশি ওজন থাকা মানে বিএমআইটা ওবেস ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে বা বিএমআই 30-র ওপরে চলে যাচ্ছে, সেখানে রোগের ফেরত আসার চান্স বা রোগের প্রগনোসিসটা খারাপ থাকে। সেক্ষেত্রে পেশেন্টদেরকে আমরা মোজা পরে বা কোনো কম্প্রেশন ব্যান্ডেজ পরে বা হাঁটাচলা বেশি করে ওয়েটটাকে ম্যানেজ করার জন্য বলে থাকি। আমরা যে দৈনন্দিন জীবনে খাবার খাই বা ফল খাই, সেটার সঙ্গে ভেরিকোজ ভেন বা যে কোনো রোগের প্রগনোসিস অনেকটা ডিপেন্ড করে। আমাদের খাবারের মধ্যেই থাকে ভিটামিন, আমাদের খাবারের মধ্যেই থাকে অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিনটা মূলত আসে ফল থেকে। অতএব আমাদের খাবারের মধ্যে যদি ফল থাকে বা আমাদের দই জাতীয় খাবার আমরা খেয়ে থাকি, তাহলে সেগুলো আমাদেরকে বেটার রোগের ভালো করতে সাহায্য করে। দইয়ের মধ্যে অনেক পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ফলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, মিনারেলস থাকে। আমরা অনেকে একটা প্রভাব শুনে থাকি যে অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। সো এক্ষেত্রে আপনি ফল খান, আপেল, পেয়ারা, যে কোনো ধরনের ফল আপনি পছন্দ করুন। গরমের সময় আম খান, কিন্তু সুগার পেশেন্টদের ক্ষেত্রে যেইগুলো ফলে মিষ্টি বেশি থাকে সেগুলো অবশ্যই খাওয়া যাবে না। বাট ফল খাওয়া বা কোনো রকম ভিটামিন ট্যাবলেটস ইউজ করা ভেরিকোজ ভেন বা জাতীয় ভেনাস ডিজিজের প্রগনোসিসকে অনেক বেটার করে। ভেরিকোজ ভেনের প্রগনোসিসের ক্ষেত্রে বা ভেরিকোজ ভেন সেরে যাওয়ার ক্ষেত্রে স্মোকিংটা কিন্তু বিশেষ বাধা সাধন করে। আমরা যখন স্মোক করি, প্রত্যেকটা সিগারেট স্মোক করার সাথে কিন্তু আমাদের ভেন ডায়ালেট করে। সেটা করোনারি ভেন থেকে করোনারি আর্টারি থেকে শুরু করে আমাদের পেরিফেরাল লিম্বের আর্টারি এবং ভেনাস সিস্টেম সব ক্ষেত্রে। সো অ্যাথেরোস্ক্লেরোসিসকে বাড়িয়ে দেয়, আমাদের রক্ত সঞ্চালনকে প্রভাবিত করে। তো সেক্ষেত্রে আপনার আর্টারির রোগ, ভেনের রোগ সব কিছুই স্মোকিংয়ের সাথে জড়িত এবং সেটা ভীষণভাবে খারাপ করে। যারা চেন স্মোকার তাদেরকে আমরা প্রথমে বলি যে আপনার স্মোকিংটাকে প্রথমে 3টে বা 5টার কম করতে হবে বা তারপর ধীরে ধীরে বন্ধ করতে হবে। অ্যান্ড ভেপিং অলসো সেম, মানে ভেপিং করছেন মানে আপনি স্মোকিংয়ের থেকে বেটার কিছু করছেন, এটা কোনোভাবেই সত্যি নয়। সো যেইভাবেই হোক, যে কোনো রকম তামাক জাতীয় প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন সেটাকে আপনাকে বন্ধ করতে হবে। আদারওয়াইজ ভেরিকোজ ভেন বা যে কোনো ভেন বা আর্টারি ডিজিজ থেকে আপনাকে বের করে আনা আমাদের কাছে খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মেন্টাল স্ট্রেসের জন্য ব্লাড প্রেশার অনেক ক্ষেত্রে বাড়া কমা করে। আপনি অনেকে শুনে থাকবেন অ্যাট দ্য হাইট অফ ইমোশনস অনেকের হার্ট অ্যাটাকও হয়, অনেকের প্রেশার বেড়ে যায়, অনেকের স্ট্রোক হয়। সো মেন্টাল স্ট্রেসের সাথে যেহেতু ব্লাড সার্কুলেশন, হাইপার টেনশন এইগুলো রিলেটেড, এগুলো ভেনাস বা আর্টেরিয়াল ডিজিজকেও প্রভাব পড়তে পারে। আপনার যখন মনে হবে যে আপনি একটা ঘরে বদ্ধ হয়ে আছেন, সাইকোলজিক্যালি ক্লস্ট্রোফোবিয়া লাগবে, তখন জাস্ট গো ফর এ ওয়াক, জাস্ট গো ফর এ সিম্পল ওয়াক। আপনি বুঝতে পারবেন একটা 15 মিনিটের ব্রিস্ক ওয়াক ক্যান চেঞ্জ ইউর টোটাল মেন্টাল হেলথ। আপনার ব্রেনের ভেতরে যখন ডোপামিন আসতে শুরু করবে, আপনি মানসিকভাবে বেটার ফিল করবেন, আপনার সাইকোলজিক্যালি আপনি অনেক বেটার ফিল করবেন। সো সেটা আপনাকে অনেক ভালো রাখতে আমাদেরকে সাহায্য করবে। দেখুন, আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো মানুষের মাসেল সোরনেস হতেই পারে। সেটা ইনজুরি থেকে হতে পারে বা অনেক দিন আগের উন্ড থেকে হতে পারে, অথবা হঠাৎ করে একটা ক্র্যাম্প জাতীয় ব্যথা হতে পারে। বাট যদি সেটা রেগুলারলি বাড়তে থাকে, যদি সেটা দাঁড়িয়ে থাকলে বাড়তে থাকে,
যদি সেটা রাত্রিবেলা শুয়ে থাকা অবস্থাতেও ক্র্যাম্প হতে থাকে, প্রথমে সপ্তাহে 1 দিন হচ্ছে, তারপরে মাসে 4 দিন হচ্ছে, তারপর মাসে 10 দিন হচ্ছে, এইভাবে যদি প্রোগ্রেস করতে থাকে তাহলে বুঝতে হবে এটা একটা ইডিওপ্যাথিক ইস্যু নয়, এটা আন্ডারলাইন কোনো কজের জন্য হচ্ছে। আর সেই আন্ডারলাইন কজের চান্সেস আর মোর দ্যাট সেখানে কোনো আর্টেরিয়াল বা ভেনাস প্রবলেম হচ্ছে, তার জন্য এটা হচ্ছে। রক্ত সঞ্চালন যদি ঠিকভাবে না হয় তাহলে মাসেল ক্র্যাম্প, মাসেল সোরনেসটা আপনাকে রেগুলারলি এফেক্ট করতে শুরু করবে, অ্যান্ড দ্যাটস নিড ট্রিটমেন্ট। মানুষের যে কোনো রকমের রোগ, সেটা রেনাল সিস্টেমের হোক, সেটা কার্ডিয়াক সিস্টেমের হোক, সেটা ভাস্কুলার সিস্টেমের হোক, সেটাকে ব্লাড প্রেশার বা সুগার ক্ষতিগ্রস্ত অনেক বেশি পরিমাণে করে। প্রত্যেক ডাক্তারবাবুর কাছেই যখন আপনি যাবেন আপনার ডায়াবেটিসের হিস্ট্রি নেওয়া হবে, আপনার প্রেশারের হিস্ট্রি নেওয়া হবে। কেন? কারণ রক্ত সঞ্চালনের প্রেশার যদি বেশি থাকে তাহলে রোগের ক্ষতির পরিমাণটা বাড়তে থাকে। আর ডায়াবেটিক ইজ এ ইনফ্ল্যামেটরি কন্ডিশন, মানে এটা যে কোনো রকমের ইনফ্ল্যামেশনকে বাড়িয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ভেরিকোজ ভেনের মতো ইনফ্ল্যামেটরি রোগগুলোর যে ক্ষতির প্রবণতা, যে স্কিনের ক্ষতির প্রবণতা, সেলুলাইটিস, ভেনাস আলসার, নন হিলিং আলসার, সেগুলোকেও ডায়াবেটিস আরও বেশি করে ক্ষতিগ্রস্ত করে। অতএব আপনার যদি ডায়াবেটিস থাকে আপনাকে সেই HbA1cটাকে 8-এর মধ্যে রাখতে হবে, সেইভাবেই ওষুধপত্র বা ইনসুলিন নিতে হবে। আপনার প্রেশার যদি বেশি থাকে তাহলে অবভিয়াসলি ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনাকে ঠিক টাইমে সঠিক ওষুধ খেতে হবে। যদি এই দুটোকে আপনি ঠিকঠাকভাবে ম্যানেজ করেন তবেই ভেরিকোজ ভেনের দিকটা আমরা ভাস্কুলার সার্জনরা একটু উন্নত করতে পারবো। আমাকে অনেকে প্রশ্ন করে যে ফ্ল্যাট শু পরে বা হিল পরা ভালো, কোনটা খারাপ? দেখুন, আমাদের পায়ে যে কাপ মাসেল আছে সেটাকে আমরা সেকেন্ড হার্ট বলি। তো সেটা হার্টকে পাম্প করার মতো করে ব্লাডকে পাম্প করে। তো এই যে ব্লাডটা ও পাম্প করছে এটা কিন্তু হাঁটা চলার সাথেই যোগ রয়েছে। যখন মানুষ হাঁটে তখন কাপ মাসেল ক্র্যাম্প হয় বা কাপ মাসেলে প্রেশার পড়ে, সেটা থেকে ব্লাডটা পাম্প হচ্ছে। অতএব আপনাকে হাঁটা চলার জন্য যে জুতোই দেওয়া হয় সেটা যদি আপনার হাঁটতে ভালো লাগে তাহলে সেটা আপনি পরতে পারেন। কাপ মাসেলে যদি আপনি ফ্ল্যাট শু পরেন তাহলে চাপটা কম পড়ে, সেক্ষেত্রে অনেক সময় এই ধরনের প্রবলেম বাড়তে পারে। যদি হিল দেওয়া জুতো পরেন তাহলে কাপ মাসেলে স্ট্রেনদেন করে, সেক্ষেত্রে ব্লাড বেটার সার্কুলেশন হয়। বাট সেটা আপনার পার্সন টু পার্সন ভ্যারি করবে। কারোর যদি ফ্ল্যাট ফিট হয় সেক্ষেত্রেও সেটা প্রবলেম করতে পারে। আপনার হাঁটা চলাটাই ভেরিকোজ ভেনের ট্রিটমেন্টের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। যেটা পরে আপনার হাঁটতে ভালো লাগে বা কমফোর্টেবল লাগে সেটাই আপনার পরা উচিত। এবং মনে রাখবেন, দিনে 1 ঘন্টা বা 4 কিলোমিটার যদি আপনি হাঁটেন আপনার ভাস্কুলার হেলথ অটোমেটিক্যালি বেটার হবে। তো সেটা যেটা পরে সম্ভব, গো ফর ইট। দেখুন, ভেরিকোজ ভেনটা একটা ক্রনিক প্রবলেম। এটা অনেক দিন ধরে থাকে, শিরার ফোলাভাবটা অনেক দিন ধরে আমরা বুঝতে পারি এবং গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। কিন্তু কিছু জিনিস এই রোগের মধ্যে আসে যেটা থাকা মানে আমরা সেটাকে রেড ফ্ল্যাগ সাইন বলি। মানে এটা মানে আপনাকে তখনই হসপিটালে আসতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। তার মধ্যে একটা হলো থ্রম্বোসিস বা ডিভিটি, তার মধ্যে দ্বিতীয় হলো ভেনাস আলসার, তার মধ্যে তৃতীয় হলো ভেন রাপচার করে ব্লিড করা। তো এগুলো কেন হয়? রক্ত যেখানে জমে থাকে সেখানে যদি ক্লট ফর্মেশন হয় সেখান থেকে থ্রম্বোসিস হতে পারে, সেখান থেকে আপনার অ্যাকিউট পেইন অ্যারাইজ করবে। বা সেই থ্রম্বাস যদি ডিসলজ করে আপনার লাংসে বা কোথাও গিয়ে এম্বোলিজম করে, সেখানে আপনার সাডেন ব্রিথলেসনেস বা শ্বাসকষ্ট শুরু হতে পারে। তো এরকম সিমটম থাকলে অবভিয়াসলি আপনাকে ইমার্জেন্সিতে আসতে হবে। আপনার ভেরিকোজ ভেন অনেকদিন থাকতে থাকতে ভেন ফেটে ব্লিড করতে পারে। সেক্ষেত্রে আপনি হয়তো পেনলেস ব্লিড, মানে পেশেন্ট নিজে কোনো ব্যথা পায় না, বুঝতেও পারে না, তার বাড়ির লোক দেখে হঠাৎ করে ভেন ফেটে পুরো ঘরের মধ্যে রক্ত। তো এরকম ঘটনা ঘটলে আপনাকে অবভিয়াসলি হসপিটালে আসতে হবে। অথবা এমন কোনো ঘা আপনার অনেক দিন ধরে রয়েছে বা কোনো ক্ষত রয়েছে যেটা অনেক অ্যান্টিবায়োটিক খেয়েও কোনোভাবে সারছে না, তার মানে বুঝতে হবে সেই ঘায়ের সাথে সবচেয়ে বড় কারণ জড়িত রয়েছে রক্ত সঞ্চালনের। রক্ত সঞ্চালন ভালো হচ্ছে না বলেই সেই ঘাটা সারছে না, কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। তো সেক্ষেত্রে ওই রক্ত সঞ্চালনকে ঠিক করার জন্য আপনাকে যে কোনো সার্জন ডাক্তারবাবুর সাথে আর্জেন্ট পরামর্শ করতে হবে। যে কোনো রোগের ডায়াগনোসিস মূলত ডিপেন্ড করে ক্লিনিক্যাল এক্সামিনেশনের ওপর, অ্যান্ড ভেরিকোজ ভেনেও তাই আমাদের ডাক্তারবাবুদের ক্লিনিক্যাল এক্সামিনেশনটা এক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট। বাট ভেরিকোজ ভেন রোগটা হচ্ছে একটা ভালভ ইনকম্পিটেন্সির জন্য। মানে আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন আমাদের পুরো রক্তই তো নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ছে না, কারণ কিছু ভালভ সেটাকে ধরে রেখেছে। এই ভালভগুলো যখন খারাপ হয়ে যায় তখনই রক্ত জমে এই ধরনের রোগ হয়। তো এই ভালভটা কাজ করছে না খারাপ হয়ে গেছে এটা আমরা
বুঝি ডপলার বা ডুপ্লেক্স স্ক্যানের মাধ্যমে। তো এই স্ক্যানটা যে ডাক্তারবাবু চিকিৎসা করছে তিনি বা তার টিমের কেউ যদি করে, তাহলে অপারেশন থিয়েটারে গেলে আমাদের চিকিৎসাটা অনেক বেশি সহজ হয়ে দাঁড়ায়। তো সেটা করার জন্য দাঁড়ানো অবস্থায় যখন গ্র্যাভিটি রয়েছে সেই অবস্থাতেই পরীক্ষাটা করা উচিত, এবং যে হসপিটালে হয়েছে তাদের টিমের ডাক্তারবাবুরাই যদি সেই পরীক্ষাটা করে, তাহলে আমরা সবচেয়ে বেশি নলেজ গ্যাদার করতে পারি এবং সেই অনুযায়ী আমরা যে জায়গাগুলোয় সমস্যা রয়েছে সেই জায়গাগুলোয় ট্রিটমেন্ট করে এটাকে ঠিক করতে পারি। অতএব এক্ষেত্রে এই রোগের ডায়াগনোসিসে, মানে ভেরিকোজ বা ভাস্কুলার ডিজিজের ডায়াগনোসিসে ডপলার বা ডুপ্লেক্স স্ক্যানের প্রাসঙ্গিকতা অনেক বেশি, ভীষণ ইম্পর্টেন্ট। ভেরিকোজ ভেনের বর্তমান যে ট্রিটমেন্ট রয়েছে সেটা এন্ডোভেনাস। আমরা তিনটে পদ্ধতি সাধারণত ইউজ করি: এন্ডোভেনাস রেডিও ফ্রিকোয়েন্সি, এন্ডোভেনাস লেজার থেরাপি অ্যান্ড এন্ডোভেনাস গ্লু থেরাপি। এই তিনটের যে প্রাইমারি ইস্যুস বা মোটো সেটা সেম, যে এখানে কোনো কাটাছেঁড়া করা হবে না। আমরা এন্ডোভেনাস ওয়েতে ট্রিটমেন্ট করব যাতে পেশেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রবাবলি ওই দিনের মধ্যেই হাঁটাচলা শুরু করবে, পরের দিন থেকে নর্মাল লাইফ লিড করবে। তো এই জিনিসটা তিনটে ট্রিটমেন্টের ক্ষেত্রেই সেম। সো আপনার যদি এন্ডোভেনাস লেজার করা হয় বা এন্ডোভেনাস রেডিও ফ্রিকোয়েন্সি করা হয়, বোথ আর সেম। দুটোর ক্ষেত্রেই আপনার কোনো কাটাছেঁড়া বা সেলাই করা হচ্ছে না, আপনাকে সেই দিনেই হাঁটাচলা করে পরের দিন ছুটি দিয়ে দেওয়া হবে। আপনাকে কিছু ক্ষেত্রে একটা ব্যান্ডেজ বা মোজা ইউজ করতে হবে, কিছু ক্ষেত্রে সেটা নাও করতে বলি আমরা। আর রইল এন্ডোভেনাস গ্লু থেরাপি, সেটা আরও একটু উন্নত চিকিৎসা আমি বলবো। কেন? কারণ সেখানে যে গ্লুটা ইউজ করা হয় সেটা মানে আপনার শরীরের সাথে হোমোজেনাস। সেক্ষেত্রে এমন একটা গ্লু বা কেমিক্যাল আপনার শিরার মধ্যে আমরা দিয়ে দেবো, সেটা পার্মানেন্টলি ওটাকে ক্লোজ করে দেবে, জাস্ট নর্মাল গ্লু পেস্টিংয়ের মতো। বাট কিছু ক্ষেত্রে আমরা গ্লুটাকে অ্যাভয়েড করি, তার কারণ সেটা সোশিও ইকোনমিক অনেক বেশি কস্টলি। ভারতীয় পেশেন্টদের ক্ষেত্রে বা যদি পেশেন্টের ইকোনমিক কন্ডিশন ডাউন থাকে তাহলে সেটা এফোর্ড করাটা কষ্টকর হয়, সেক্ষেত্রে আমরা গ্লুটা করি না। আর যদি পেশেন্টের ক্ষেত্রে ভেনটা অনেক বাইরে থাকে, মানে কোনো স্কিনের তলাতেই যদি রক্ত অনেকটা জমে থাকে, সেক্ষেত্রে গ্লু ট্রিটমেন্ট করার পর অনেক সময় আমরা স্কিনের পরে ভেতরে একটা ফরেন বডি সেন্সেশন অনেক দিন ধরে ফিল করি। তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা অনেক সময় গ্লুটা করি না। আদারওয়াইজ গ্লু ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর ভেরিকোজ ভেন। বাট যদি আমার অভিজ্ঞতা বা আমাদের অ্যাভিস হসপিটালে ট্রিটমেন্টের অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করেন, তাহলে সবাইকে এটাই বলবো, সবচেয়ে বেশি এখনও অবধি আমরা রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করেছি, আর সেটা ভেরিকোজ ভেন ট্রিটমেন্টের ক্ষেত্রে বেস্ট ট্রিটমেন্ট আমি বলবো। সব রকম দিক দিয়ে রেসপেক্টে যদি আমি ভাবি, যে কোনো বয়সের মানুষের জন্য, স্ত্রী পুরুষ সবার জন্য ইভিআরএস ইজ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট ইউজড প্রসিডিওর ফর ভেরিকোজ ভেন। ভেরিকোজ ভেনের ক্ষেত্রে অনেকে আমাকে বলে যে সোশ্যাল মিডিয়ায় তারা দেখেছে বিভিন্ন প্যাচ ইউজ করে সেটা অটোমেটিক্যালি সেরে যাচ্ছে, বিভিন্ন অয়েন্টমেন্ট তেল ইউজ করে অটোমেটিক্যালি সেরে যাচ্ছে। দেখুন, একটা পরিষ্কার কথা আমাদের জানা উচিত, ভেরিকোজ ভেন রোগটা হচ্ছে একটা মেকানিক্যাল কজে। রক্ত ধরে থাকার ভাল্বগুলো যদি খারাপ হয়ে যায়, দাঁড়িয়ে থাকা অবস্থায়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা অবস্থায় রক্ত উপর থেকে তলায় এসে জমা হচ্ছে, রক্তটা হার্টে পৌঁছতে পারছে না। সেই জমে থাকা রক্তের জন্য এই কারণটা, মানে এই রোগটা হচ্ছে, দিনের পর দিন জমে থেকে সেটা পচে গিয়ে ঘা তৈরি করছে বা ব্যথা হচ্ছে। তো এই যে রক্তটা এখানে এসে জমছে, সেটাকে আপনি বাইরে থেকে প্যাচ দিয়ে যদি ট্রিটমেন্ট করেন, যতই কাজ করুক রক্ত এসে জমাটা কোনোদিনও বন্ধ হবে না। তার একমাত্র চিকিৎসা, এতদিন ডাক্তারবাবুরা শিরাটা কেটে করতেন, কেটে শিরাটাকে বের করে দেওয়া হতো। এখন আমরা কোনো রকম কাটাছেঁড়া ছাড়া এন্ডোভেনাস ওয়েতে সেটাকে বন্ধ করি। অতএব কোনো তেল, কোনো ওষুধ, কোনো কিছুই রক্ত জমাকে বন্ধ করে না। ওই জন্যই চিরাচরিতভাবে সার্জিক্যাল ট্রিটমেন্ট ভেরিকোজ ভেনে করা হয়। সো আগে কেটে অপারেশন করা হতো, এখন আমরা এন্ডোভেনাস সার্জেনরা এন্ডোভেনাস ওয়েতে বা এন্ডোভাস্কুলার ওয়েতে শিরার ভেতর থেকে এই জিনিসটা ট্রিটমেন্ট করি, যাতে পেশেন্ট খুব সরাসরি মানে স্বাভাবিকভাবে নিজের নর্মাল কাজগুলো পরের দিন থেকে করতে পারে। কিন্তু কোনো রকম এজেন্ট বা কেমিক্যাল ইউজ করে বাইরে থেকে এটাকে আপনি একদিন দুদিন ঠিক রাখতে পারেন, বাট লং টার্মে এটা ট্রিটমেন্ট পসিবল নয়। আমাদের সবার আদরণীয় মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আমাদেরকে রিকোয়েস্ট করেছে যতটা বেশি সম্ভব ওয়ার্ক ফ্রম হোম করতে, বা পেট্রোল ডিজেল এগুলো কম ইউজ করতে, গোল্ড কম কিনতে। এগুলোর মধ্যে অনেকের চিন্তাভাবনা এটা হতে পারে যে আমি বাড়িতে বসে কাজ করলে ভাস্কুলার ডিজিজ বা ভেনাস ডিজিজ আমাদেরকে বেড়ে যাবে না। তো দেখুন, প্রধানমন্ত্রী বাড়ির বাইরে যেতে এই কারণে বারণ করেনি যে আপনি হাঁটবেন না, যাতে পেট্রোলিয়াম বা ডিজেল কম ইউজ হয় তার জন্য। সো আপনার হাঁটা চলার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আপনার হাঁটা চলাটা আমাদের ভেরিকোজ ভেনের বা ভেনাস ডিজিজের জন্য ভীষণভাবে দরকার। আপনি যদি
দিনে 1 ঘন্টা করে হাঁটেন বা 4 কিলোমিটার হাঁটেন, আপনার এই রোগের প্রগনোসিস বা আউটকাম টোটালি চেঞ্জ হয়ে যাবে। আর রাদার যদি আপনি না হাঁটেন, আপনি যত বড় ডাক্তারবাবুর কাছে যত ভালোই অপারেশন করুন, অপারেশনের পুরো ভালো দিকটা আপনি কোনোদিনই পাবেন না। আমার চেম্বারের প্রত্যেক পেশেন্টকে আমি ফলো আপ করি যাতে তারা হাঁটাচলা করে। যদি না হাঁটতে পারেন তাহলে তার কারণ খুঁজে তার প্রপার চিকিৎসা করতে হবে, বাট নর্মালি ভালোভাবে না হাঁটলে আপনার এই রোগের ট্রিটমেন্ট করা সম্ভব নয়। অতএব আপনাকে যাই আপনার রোগের স্ট্যাটাস হোক বা যতটাই এখন গভীর রোগ বা অল্প রোগ হয়ে থাকুক, আপনাকে হাঁটতে হবে। সেটা আপনার করোনারি হেলথ বা হার্টের হেলথ এবং পায়ের হেলথ বা ভাস্কুলার হেলথের জন্য ভালো। হাঁটাচলাটাকে রেগুলার কন্টিনিউ করুন, আপনি ভালো থাকবেন। যখন কোনো মানুষ ওয়েট লুজ করে, সে খুব ভালো জিম করে বা ডায়েট রেস্ট্রিকশন করে বা এখন সেমিগ্লুটামেট ইঞ্জেকশন নিয়ে সে যদি রোগা হয়ে যায়, তার ভ্যারিকোজ ভেনের সমস্যা বা যে সিমটমগুলো যে ফিল করছে সেটা কমবে, ডেফিনেটলি কমবে এবং কমানো উচিত। আমিই বলেছি যে ভেরিকোজ ভেনে আপনার বিএমআইকে কমিয়ে 28 আনতে পারাটাই আমাদের লক্ষ্য, তাতেই আপনি ভালো থাকবেন। বাট তার মানে এটাও নয় যে রোগটা ভেতর থেকে সেরে যাবে, কারণ আপনি মোটা থাকলেও আপনার ভেতরে ভালভ ইনকম্পিটেন্সির জন্য রোগটা হচ্ছে, আপনি রোগা হয়ে গেলেও এটা ভালভ ইনকম্পিটেন্সির জন্য রোগটা হচ্ছে। আপনার রোগা বা মোটার সাথে ভালভ ইনকম্পিটেন্সি সম্পর্কযুক্ত নয়। মোটা হলে কারোর ভালভ ইনকম্পিটেন্ট হয়ে যায়, রোগা হলে আবার ঠিক হয়ে যায় এমন নয়। যেটা ইনকম্পিটেন্ট বা খারাপ, দ্যাট ইজ খারাপ। তো সেটাকে আমাদের ঠিক করতে হবে। বাট আমরা সার্জিক্যালি ঠিক করার পর বা আমরা রেডিও ফ্রিকোয়েন্সি বা এন্ডোভেনাস হইতে বা গ্লু দিয়ে ঠিক করার পর সেটার প্রগনোসিসটা চেঞ্জ হয় বডি ওয়েটের সাথে। মানে আপনার ভেরিকোজ ভেনের চিকিৎসার পর যদি আপনি ওজন কম রাখেন, সেটা চিরতরে সেরে যাবে। কিন্তু যদি ওজন বাড়তে থাকে কিছুদিন পর, সেটা আবার একই রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে। অতএব রোগা হয়ে যাওয়া আপনার ভেরিকোজ ভেনকে সারাবে না, কিন্তু রোগের ট্রিটমেন্ট করার পর রোগা থাকলে আপনার ভেরিকোজ ভেন আর কোনোদিনও হবে না। আমাদের অ্যাভিস হসপিটাল ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল ইন ভেরিকোজ ভেন। এই যে বেস্ট কথাটা আমি বললাম, সেটা টাইমস নেটওয়ার্ক দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত ভেরিকোজ ভেনের ট্রিটমেন্টের জন্য, এবং তার একটা গভীর কারণ রয়েছে। কারণটা হচ্ছে, যখন এই এন্ডোভেনাস পদ্ধতিটা সবে ভারতবর্ষে চালু হয়, তখন আমার শিক্ষক ডক্টর রাজা ভি কোপালা ইউএসএ থেকে এসে এই হসপিটালটার প্রথম নির্মাণ করেন, এবং তিনি আমার মতো ডাক্তারদেরকে নিজে হাতে শিখিয়ে এই চিকিৎসা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে গেছেন। আমাদের যে মাদার হসপিটালটা রয়েছে হায়দ্রাবাদে, সেটা আমাদের ফার্স্ট বিল্ড হসপিটাল। এখন সারা ইন্ডিয়াতে 22টা সিটিতে আমাদের অনেক ব্রাঞ্চেস রয়েছে এই হসপিটালে। পশ্চিমবঙ্গে এখন আমরা 3 জায়গাতে এই চিকিৎসা মানে ভেরিকোজ ভেনের ট্রিটমেন্ট দিচ্ছি অ্যাভিস হসপিটাল থেকে। তার মধ্যে মেন হসপিটালটা হচ্ছে কলকাতায়, আর দুটো যে সেন্টার রয়েছে, একটা দুর্গাপুরে, একটা শিলিগুড়িতে। এই 3টে জায়গাতেই আমি অ্যাভিস হসপিটালের হয়ে চিকিৎসা করি, এবং আমার ট্রিটমেন্টের ইকুইপমেন্ট বা আমার টিম সেম। সো আপনার ভেরিকোজ ভেন বা ভেনাস ডিজিজের কোনো প্রবলেম থাকলে আপনি এই 3 জায়গার মধ্যে যে কোনো জায়গায় এসে সারা ইন্ডিয়া জুড়ে ভেরিকোজ ভেনের যে ট্রিটমেন্ট রয়েছে সেই একই ট্রিটমেন্ট পাবেন। সো ভেরিকোজ ভেনের ট্রিটমেন্ট কোথায় করব, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখার দরকার, যে এই ট্রিটমেন্টের পর আমাকে অনেকে প্রশ্ন করে যে ডাক্তারবাবু এই রোগ আবার হবে না তো? তো এই রোগ আবার যাতে না হয় তার জন্য ফলো আপের কিন্তু ভীষণভাবে দরকার। ফলো আপ বলতে আমরা মোটামুটি 3 মাস বা 6 মাস অন্তর পেশেন্টকে আসতে বলি। 2 রকম 3 রকম সিমটম থাকলে, যেমন পায়ে কোনোভাবে আবার ব্যথা ফিরে এলো বা কোনো শিরা আবার ফুলে গেল, তো সেক্ষেত্রে সেই জায়গাটা দেখে আমরা স্ক্লেরোথেরাপি করে সেটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে পারি। এবং অ্যাভিস হসপিটাল থেকে এই স্ক্লেরোথেরাপি ভেরিকোজ ভেনের ট্রিটমেন্টের পর সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। অতএব আপনারা ভেরিকোজ ভেনের নিয়ে একদম চিন্তা করবেন না। আপনারা যেখানেই ডাক্তারবাবুর কাছে যাবেন, সেখান থেকে আপনারা ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্টের জন্য এগোন, এবং আপনাদের জন্য আমরা অ্যাভিস হসপিটাল থেকে অলওয়েজ সহায়তায় থাকবো।